এখনো প্রকাশ হলো না যোগ্যদের তালিকা। এসএসসি দফতরের সামনে এই মুহূর্তে দুমদুমার পরিস্থিতি। সত্য সে লুকাস, কি বিচিত্র এ দেশ আর কি বিচিত্র এই এসএসসি এই কোথা থেকে বিভাজনের কথা আসছে। এই তিনটে কাউন্সিলিং এবং তারপরে চতুর্থ থেকে অষ্টম কাউন্সিলিং আমি একটু বলে নিই। এক হচ্ছে যে প্যানেল প্রকাশের এক বছরের মধ্যে এই এসএসসি প্রথম তিনটে কাউন্সিলিং করেছিল এবং চতুর্থ থেকে অষ্টম কাউন্সিলিং মানে 5টা কাউন্সিলিং হয়েছিল এক বছরের পরে। এসএসসি করেছিল। আমি বলছি এই যে ক্ষোভ, একে মানে আমি কি করে অস্বীকার করতে পারবো? তার কারণ এসএসসি যাবতীয় দুর্নীতি, কেউ তো এসএসসিকে বলেননি যে 1 বছর পর করতে। অর্থাৎ এসএসসি যাবতীয় ভুল সিদ্ধান্ত, দুর্নীতিগ্রস্ত সিদ্ধান্তের জন্য মাসুল দিতে হচ্ছে চাকরিহারাদের, তার দায় নিতে হচ্ছে এই শিক্ষকদের। আমি বলছি কোথায় যাবেন তারা? 2, এই যে ডিভাইড অ্যান্ড রুল, যেটা নিঃসন্দেহে সুপ্রিম কোর্টের রায়ের 31 নম্বরে আছে, কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে যোগ্যদের মধ্যে অসংখ্য চাকরিহারাদের নিয়ে আমি একটা অযোগ্য তালিকা তৈরি করছি এবং সেই যারা শুধুমাত্র এসএসসির সিদ্ধান্তের জন্য আজকে সম্পূর্ণ চাকরিহারার পর দ্বিতীয়বার একেবারে অন্যায়ভাবে অযোগ্য দেখে দেয়া হচ্ছে, তাদের প্রতি কি নিঃসন্দেহে ভয়ঙ্কর অবিচার হচ্ছে না? এই প্রশ্ন আমাদের থাকবে। ইস্যুটা হচ্ছে আমি বছরকে বছর কোট অ্যান্ড কোট কাউন্সেলিং চালাচ্ছি, কিন্তু 1 বছরের মধ্যে ওএমআর শিটগুলো ধ্বংস করে দিচ্ছি। অর্থাৎ আমি পুরো কয়েক হাজার যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তাদের ভবিষ্যতে কার্যত আগুন লাগাচ্ছি, কিন্তু তার জন্য ওএমআর শিটটাকে আমি কিন্তু সংরক্ষণ করছি না। কি বিচিত্র কাজ করেছে এসএসসি। দিনের পর দিন ধরে অ্যাকচুয়ালি এই অসংখ্য আজকে যারা রাস্তায় বসেছেন, আক্ষরিক অর্থেই রাস্তায় এসে বসেছেন, তাদের ভাগ্যকে কার্যত ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছে এসএসসির একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা সিদ্ধান্ত। একদিকে 1 বছরের মধ্যে কাউন্সিলিং শেষ করছি না, আর অন্যদিকে 1 বছরের মধ্যেই 1 বছর শেষ হওয়া মাত্র সমস্ত ওএমআর শিট নষ্ট করে দিচ্ছি। অনির্বাণ, সাধারণভাবে এই রাজ্য বিরোধীদের আন্দোলন দেখতে অভ্যস্ত, কিন্তু আজকে এই রাস্তায় আক্ষরিক অর্থে আবার বলছি, রাস্তায় বসে থাকা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু কোনো বিরোধী দলের নেতা নেত্রীদের দূরবীন দিয়েও সেখানে পাওয়া যাচ্ছে না। তাদের চোখে জল, তারা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, অনেক সময় আবেগপ্রবণ হয়ে আইন নিজেদের হাতে তুলে নেওয়ার কথা বলছেন, যেটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এই আবেগ, আমি বলছি 21 তারিখ যদি তালিকা প্রকাশই না হয়, কেন বারবার প্রতিশ্রুতি দেওয়া হলো? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যতদূর জানতে পারলাম, যারা ওখানে আন্দোলন করছেন তাদের প্রতিনিধি যারা, তাদের তরফ থেকে কিছু বক্তব্য আমরা শুনতে পেয়েছি, কিন্তু এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা যে তালিকা সংক্রান্ত তারা কি প্রকাশ করতে চাইছেন বা আদৌ চাইছেন কিনা এই প্রথম 3টে কাউন্সেলিং ইত্যাদি যেটা আমরা শুনছি, সেটা এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত আমরা কিছু যেহেতু শুনিনি, এবং দুতরফ থেকে যদি আমরা বিষয়টা জানতে না পারি, আমার মনে হয় একতরফাভাবে একটি কথা শুনে কোনো চূড়ান্ত কিন্তু খুব একটা একতরফা নয়। তার কারণ হচ্ছে 13 জনের প্রতিনিধি নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তারা ভেতরে ঢুকেছিলেন, ভেতর থেকে বেরিয়ে যা বললেন আমি আপনি একই সঙ্গে দেখলাম। আমি বলছি না যে তারা কিছু মিথ্যে কথা বলছেন ইচ্ছা করে বা ভুল বলছে, এটা আমি বলছি না, কিন্তু তারা যেটা বলছেন একইভাবে উল্টো দিকে যাদের সঙ্গে তাদের বার্তালাপটা হয়েছে, আলোচনা হয়েছে, তাদের তরফ থেকে যদি নির্দিষ্ট কোনো বার্তা আসতো তাহলে আমরা আরেকটু স্পষ্ট বিষয়টা বুঝতে পারতাম। এক্ষেত্রে প্রথম 3টি কাউন্সেলিংয়ে যারা ছিলেন তারাই যোগ্য, বাকির অযোগ্য ইত্যাদি যে আলোচনাগুলি হচ্ছে, দেখুন আমরা সুপ্রিম কোর্টের যে রায়টি পড়েছি সেখানে কিন্তু নির্দিষ্টভাবে যোগ্য এবং অযোগ্য রাদার এইভাবে বিষয়টা ছিল না, টেন্টেড এবং নন টেন্টেড এরকম ছিল। সেইখানে সেই রায় নিয়ে একাধিক প্রশ্ন জনমানসে কিন্তু রয়েছে যে টেন্টেড নন টেন্টেড 6276, যদি আমার সংখ্যাটা খুব ভুল না হয়ে থাকে, তাদেরকে টেন্টেড বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছেন। সেটা এসএসসির দেওয়া তথ্যের ভিত্তিতে, যেটা কিনা আবার এসএসসি বলেছে যে আমরা সিবিআই থেকে মূলত সেই তথ্যগুলো পেয়েছি। অর্থাৎ এখানে 6276 জন যে তারা যে টেন্টেড এবং বাকিরা যে নন, এটা মোরাললেস প্রাইমা ফেসি এস্টাবলিশ। এখানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটা আমি বাড়িয়ে দেওয়ার জন্য একদম চোখ কান বুঝে একটা সার্টেন জুরিসপ্রুডেন্স ফলো করব, একটা সার্টেন পদ্ধতি ফলো করব। হতোই না যদি এসএসসি বলতো যে অযোগ্যদের বাইরে যে তালিকা তারা প্রত্যেকে যোগ্য, সেইটা বলেনি বলেই তো এই ক্রাইসিস। যেটা আজকে তারা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা যদি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি সফরের কোন পর্যায়ে বলতেন, তাহলে আজকে রিভিউ পিটিশনের জন্যও যেতে হতো না, মামলা শেষ হয়ে যেত। কাউন্টার বক্তব্য এটাই থাকে, তারা বাকিরা যে সবাই অযোগ্য সেটাও তো বলেনি। আপনি এখানে বেনিফিট অফ ডাউট দেওয়ার বদলে উল্টোটা করলেন, যে আপনি ধরে নিলেন, আপনি পরীক্ষা নিয়েছেন, আপনি এতজনকে অযোগ্য বলছেন, বাকিরা যোগ্য বলা তো আপনারই দায়িত্ব। নিশ্চয়ই, তারা তো এটা বলেনি যে এটা অযোগ্য, আমি ডেফিনেটলি বলছি। এখানে
এখানে এসএসসির সেই সময়ে যারা দায়িত্বে ছিলেন তারা দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, আছেন না নেই, অভিযোগ আছে না নেই, সেই নিয়ে তদন্ত তো হচ্ছে। হায়েস্ট পানিশমেন্ট তাদের হোক, সেই সময় যিনি শিক্ষামন্ত্রী তিনি বাদ দিয়ে, যদিও বাকিরা সবাই ছাড়া পেয়ে গেছেন, কিন্তু ক্রিমিনালিটির যে ইনভেস্টিগেশন, তার যে ট্রায়াল, সেটার নিরিখে তাদের যা শাস্তি হওয়ার হোক, তাদের দোষের শাস্তি বা তাদের অপরাধের শাস্তি এই বাকি যারা চাকরি প্রার্থী বা চাকরি করেছেন তাদের ওপর কেন পড়বে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই প্রশ্নটা কিন্তু শুধু আমরা আমাদের রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে করছি এমনটা নয়। যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু সরাসরি নির্দিষ্টভাবে সিপিএম এর আইনজীবীদের দিকে আঙুল তুলেছেন। তার মানে অনির্বাণ, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবাই সিপিএম আইনজীবীদের কথাতেই চলে না? একেবারেই আমি সেটা বলছি না, কিন্তু সবাইকে বঞ্চিত করছেন, তাই তো দাঁড়াচ্ছে। যদি সিপিএম এর আইনজীবীরা এতটাই প্রভাবশালী হয়ে থাকেন, তাহলে আমার আপনার করের টাকায় রাজ্য সরকার বা এসএসসি কেন বারবার কোটি কোটি টাকা খরচ করে কপিল সিব্বল বা অভিষেক মনু সিংভি বা দীর্ঘ তালিকা এই আইনজীবীদের দাঁড় করান? তাহলে তো মানে যা দাঁড়াচ্ছে, তাহলে তো সিপিএম এর আইনজীবীদের কথাই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চলে। এবং এইখানে একটা শব্দবন্ধ আমি ধার করবো অনির্বাণের কাছ থেকে, যে হায়েস্ট পানিশমেন্ট। বিশ্বাস করুন, আজকে মনে হচ্ছে যে হায়েস্ট পানিশমেন্ট ওই পার্থ চট্টোপাধ্যায় বা সুবীরেশ বাবুরা পাননি। হায়েস্ট পানিশমেন্ট পেয়েছেন এই হাজার হাজার আপনার সামনে এই মুহূর্তে স্ক্রিনে থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। হায়েস্ট পানিশমেন্ট, যে যারা চিহ্নিত অযোগ্য নন তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার এই মডিফিকেশনের অর্ডারে একটা 31শে ডিসেম্বর অবধি তারা বেতন পাবেন, স্কুলে যেতে পারবেন, এইটা বলা হয়েছে। কিন্তু আমাদের অনেকেরই চোখ এড়িয়ে গেছে, পরবর্তীকালে অর্ডার পাবলিশ আপলোড হওয়ার পর তারপর আমি দেখতে পাচ্ছি যে এতে কিন্তু 3 পক্ষকে একেবারে কড়া নজরদারিতে রেখেছে সুপ্রিম কোর্ট। কেন এই কথা বলছি সেটা হচ্ছে, ভাবতে পারেন, একেবারে জানানো হয়েছে যে 31শে মের মধ্যে ফ্রেশ বিজ্ঞাপন দিয়ে সুপ্রিম কোর্টকে বিজ্ঞাপন দিয়েছি এটা জানাতে হবে। যদি এতে কোনো রকম শৈথিল্য বা কোনো রকম এতে ব্যর্থ হয়, তাতে 3 পক্ষ অর্থাৎ রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, 3 পক্ষকে শুধু জরিমানা যে দিতে হবে তা নয়, 31শে ডিসেম্বর অবধি এই যে অর্ডারে একটা লাইফলাইন দেওয়া হয়েছে সেই অর্ডারটি বাতিল হয়ে যেতে পারে। অর্থাৎ এই বাড়তি চাকরির সুযোগটাও যোগ্যদের চলে যাবে। আমি বলছি ঠিক এতটাই। এর পরে আমি জানি না রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশনের আর কত আইনি জায়গা আছে, কিন্তু আমার পরের বক্তা শতরূপের কাছে আসবো। এই মুহূর্তে আপনাদের বলেছি যে যা দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে লাইভ সরাসরি বিধাননগর থেকে, করুণাময়ী থেকে আসছে। শতরূপ। সুমনদা, 21 তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল, এখন রাত্রি 9:26 বাজে, দিনটা শেষ হতে আর 2 ঘন্টা 34 মিনিট বাকি। লিস্টটা কখন বেরোবে? অনেক জ্ঞান শুনলাম এতক্ষণ ধরে, লিস্টটা কখন এবার বেরোবে? এবং লিস্ট মানে একটাই লিস্ট হতে পারে, কারা যোগ্য, কারা অযোগ্য এবং তার সঙ্গে ওএমআর। এই সহজ কথা জানতে চাই, এই লিস্টটা কখন বেরোবে। অনির্বাণ একটা অসত্য কথা বললো যে সুপ্রিম কোর্টের রায় নাকি টেন্টেড এবং নন টেন্টেড আলাদা করা আছে। সুপ্রিম কোর্টের রায় টেন্টেড এবং আনআইডেন্টিফাইড আলাদা করা রয়েছে। এবং এখানে এই আলোচনায় অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি সুপ্রিম কোর্টের সেই রায়ের লাইন কোট করে বলে গেছিল, সুপ্রিম কোর্টের রায়ে লেখা আছে যে এসএসসি জানিয়েছে চিহ্নিত অযোগ্যদের বাইরে যারা আছেন তারা যে প্রত্যেকে যোগ্য এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না। এইখানে এসে বলে যাওয়া হয়েছিল, অতএব মিথ্যে কথা বলা হতো এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে কথাটা যারা চুরি করেছে তাদের কঠিনতম শাস্তি হোক, শুনতে তো খুব ভালো, শাস্তিটা দেবেটা কি? আজকে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একজন চাকরি চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থাটা নিয়েছেন? আমাদের সিবিআই ইডির প্রতি হাজার সমালোচনা থাক, তবু পার্থ যে জেল খেটেছে, কুন্তল যে কয়েকদিনের জন্য জেলে গেছে, সিবিআই ইডির জন্য হয়েছে। আজ অব্দি পশ্চিমবঙ্গ পুলিশ কোন চোরের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? তারপরে যারা চাকরি হারিয়েছেন তারা সিপিএম এর আইনজীবীদেরকে দায়ী করছেন। আমি অনির্বাণকে অনুরোধ করছি, আমাদের খানিকক্ষণ পর আলোচনা শেষ হয়ে যাবে, চলো একসঙ্গে ভাই অনির্বাণ এখান থেকে বেরিয়ে তুমি এবং আমি এসএসসি অফিসের সামনে যাই, ওই ছেলেমেয়েগুলো যেখানে আছে তো ভিড়ে যাই, দেখি ছেলেমেয়েগুলো কাকে দায়ী করে, তোমাকে দায়ী করে নাকি আমাকে দায়ী করে। সুতরাং এই সমস্ত কথা বলে এখানে লাভ আছে? যদিও ও যদি যারা বসে আছেন যেতে প্রস্তুত, তাদের এখনকার জীবনটাই একটা জেলের মতো হয়ে গেছে। বলুক ও রাজি, আমি এখান থেকে যেতে প্রস্তুত, একসঙ্গে আমরা যাই, দেখি ছেলে মেয়েগুলো কাকে দায়ী করে। আমি একটা কথা বলি সম্বন্ধে, কোনো রিভিউ পিটিশনের কোনো গল্প নেই, সব হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কনসেন্ট অর্ডার দিয়ে দিয়েছে যে আমরা এই রায়কে মেনে নিচ্ছি, কোনো রিভিউ পিটিশন হবে না, পারবে না। পশ্চিমবঙ্গ সরকার রিভিউ পিটিশনের জায়গাটা নিজেদের জন্য আর রাখেনি। দ্বিতীয় কথা হচ্ছে, ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিং বা থার্ড কাউন্সেলিং পর্যন্ত বলছে যে আমরা বৈধ রাখছি এদেরকে। এই 3টে কাউন্সেলিং এর মধ্যেও তো আইডেন্টিফাইড টেন্টেড ক্যান্ডিডেট কিছু রয়েছে যারা কিনা চিহ্নিত অযোগ্য, তার মানে তাদের আপনি চাকরিটাকে বাঁচাচ্ছেন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, তার চেয়েও সাংঘাতিক সম্বন্ধে ভেবে দেখো, থার্ড কাউন্সেলিং এর পরে ফোর্থ ফিফথ কাউন্সেলিং এ যারা চাকরি পেয়েছেন তারা তো প্রত্যেকে চিহ্নিত অযোগ্য নন, তাদের তো একটা বড় অংশ তারা
মানে এখনো পর্যন্ত একদম, আর non-tainted। তাদের দায় কি? তাদের দায় নেই। অতএব দেখো দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ছেলে মেয়েগুলোকে যে রিলিফটা দিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কেড়ে নিলেন। থার্ড লিস্টের পর থেকে ফোর্থ লিস্ট ফিফথ লিস্ট অনওয়ার্ডস যে ছেলেমেয়েরা নন টেন্টেড, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত মাইনে পাওয়ার কথা। কিন্তু যদি আজকের এই সিদ্ধান্ত সত্যি বলবৎ হয় তাহলে তো আজকে থেকে তাদের মাইনে বন্ধ হয়ে যাবে। আপনি যে বলছেন যে আমি এদেরকে বাঁচাবো, আপনি তো আরো ভালো করে এদেরকে মারার ব্যবস্থা করলেন। এবং তার সঙ্গে তুমি যে কথাটা বললে, ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিং বৈধ, থার্ড কাউন্সেলিংটাকে আপনি জোর করে বৈধ করতে গিয়ে আপনি যেটা করছেন তা হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট যে একটা সাময়িক স্বস্তি দিয়েছে আপনি সেইটাকেও বাতিল করে দেওয়ার ব্যবস্থা করছেন। এই যে, এবং এগুলো কেন হচ্ছে সুমন দা? আলটিমেটলি পয়েন্টটা এই স্কুল সার্ভিস এসএসসি মানে হচ্ছে আমাদের রাজ্যে এখন শাসক সেবক কমিশন। এই শাসক সেবক কমিশনকে দিয়ে এই কাজগুলোকে আপনি কেন করাচ্ছেন? কেননা আপনি জানেন যে প্রশ্নটা এখানে চাকরি ফেরত আসা না আসার নয়, প্রশ্ন হচ্ছে টাকাগুলো ফেরত আসবে না। চাকরি বিক্রির টাকাগুলো আপনার ভাইপোর কোম্পানিতে খাটতে চলে গেছে, লিপস অ্যান্ড বাউন্স থেকে ওই টাকাগুলো আর ফেরত আসবে না। ওই টাকাগুলো যারা খেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি এত কিছু করছেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে চোর বলবো না তো আর কাকে চোর বলবো বলুন তো? এবং আমি আমার শতরূপের সব থেকে মারাত্মক জিনিসটা হচ্ছে শতরূপ বলছে যে রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশন করাই হবে না। আমি বলছি এটা যদি হয় তো সরাসরি প্রতারণা। এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফে। দেখুন এখানে আনটেন্টেড শব্দটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছে কিনা এটা রায়টা কেউ খুললেই দেখতে পাবেন। আমি বলেছিলাম আনটেন্টেড এই শব্দটা টার্মটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছেন, তবে তার মানে এই নয় যে সেখানে কেউ কিছু বলেনি। 41 পাতার রায় অনেক কিছু ঠিক, কিন্তু অনির্বাণ মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা বলেছেন যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আজকে এই যে এসএসসি, শুধু তুমি আজকের এই 13 জন বেরিয়ে এসে যা বললেন তার মানে হচ্ছে তো এই তুমিও নিশ্চয়ই মানবে যে এই থার্ড কাউন্সেলিং থেকে 8 কাউন্সেলিং অবধি অজস্র যোগ্য প্রার্থী আছে, তাদের তো আজকেই খেলা শেষ হয়ে গেল। আমি মনে করছি না এক্ষুনি এই কারণে, তবে শতরূপের কথাটা বলে প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে। সমস্যাটা একটাই, তোমরা একসাথে যাবে কি না? বাবার হোটেলে খাওয়ার পারমিশন আমার এখন আর নেই, যদি থাকতো রাত 10টার সময় আমি তোমায় খাওয়াবো না ভাই দরকার তুমি আমার কাজ আছে সংসার বাবা দাঁড়িয়ে দেয়নি, বাবা যদি 22 লাখ টাকা গাড়ি দিত তুমি যাবে, আমি নিজের নাম জড়িয়ে নিতে, আমি নিজের নাম নিশ্চয় দিতে পারতাম। যদি বাবার ছেলেমেয়ের ভয় পাচ্ছ তো, তোমরা যদি গণভোটটা করে না করে থাকো, চলো যদি খাটবাজি করে সামনে চলো। দেখো এরা হাজারবার বলুক মিথ্যে কথা বলুক, এরা লিস্ট ওএমআর এখন আর প্রকাশ করতে পারবে না, ইটস টু লেট। এখন প্রকাশ করলেই সবার আগে মুখ্যমন্ত্রী সপার্ষদ জেলে যাবেন। তার কারণটা হচ্ছে তখন প্রশ্ন আসবে তাহলে আপনাদের কাছে এগুলো ছিল তা সত্ত্বেও হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি কেন দেননি। এবং আমার সেকেন্ড কথা, দেখো ইচ্ছে করে, কেন আমরা বারবার করে বলছি ইচ্ছে করে সরকার এই পরিবেশটাকে বাঁচিয়ে রাখছে। দেখো আজকে যে সিদ্ধান্তটা নিল, ঠিক হোক ভুল হোক, আমি বলছি আপনি যদি মনে করেন যে ইনভ্যালিড কাউন্সেলিংগুলোকে আমি আজকে বাতিল করবো, যদিও এর কোনো লজিক নেই, কারণ আপনি ছেলেমেয়েগুলোকে ডেকেছিলেন, তারা কেউ নিজে থেকে ব্যাগপত্র গুটিয়ে চলে যায়নি, তাহলে আপনি ফার্স্ট আর সেকেন্ডটাকে রেখে থার্ড অনওয়ার্ডস বাতিল করতেন। আপনি ইচ্ছে করে লিস্ট এক্সপায়ার করে যাওয়ার পরে, ভ্যালিডিটি এক্সপায়ার করে যাওয়ার পরে থার্ড কাউন্সেলিংটাকে আপনি অ্যাপ্রুভ করলেন, যাতে করে কিনা আপনি জায়গা তৈরি করলেন, কালকে এর বিরুদ্ধে আবার একটা মামলা হবে এবং আবার আপনার সিদ্ধান্ত বাতিল হবে। বারবার করে এই খেলা এরা খেলছে এগুলোর সঙ্গে।